গণভবনের যে ঘটনাটা, এটা কিন্তু দুইটা, আমি যে প্রত্যক্ষদর্শীর বিবরণ আমি যেটা শুনেছি, 2টা 25 বা 30-এর দিকে গণভবনের সামনে যে নিরাপত্তার দায়িত্বে 2টা মনে হয় গাড়ি ছিল সেনাবাহিনীর, ওরা হচ্ছে মানুষজনকে এইভাবে এই এই সাইন দেখিয়ে, চিহ্ন দেখিয়ে, টাটা দিয়ে গণভবনের সামনে থেকে চলে গিয়েছে। ঘর যে ছিল এবং সেখানে যে লোকজন ধরে রাখা হয়েছিল, এটা আমরা অনেকেই কথা বলেছি, আমি কথা বলেছি, ভাস্কর দা বলেছে, এবং পারুল তো সবসময়ই বলে এই বিষয়ে। আমাদেরকে তখন লোকজন কিন্তু রিজেক্ট করার, বাতিল করার চেষ্টা করেছে, আমরা নেগেটিভ, ভুল ভুয়া তথ্য দিচ্ছি, আয়নাঘর বলে কিছু নাই, এই যে যারা সরকার পক্ষীয় লোকজন কথাবার্তা বলে, আজকে তো প্রমাণ হয়ে গেল। সেনাবাহিনীর যে অফিসার, একজনের নাম ছিল আপনার মেজর জেনারেল জিয়াউল হাসান, বারবার আসতেছিল, 5জনের মধ্যে সেগুলো লিড করতেছিল বলা হয় তাকে। তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আধা ঘন্টা শেষ করব। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টা হচ্ছে, এই ডক্টর ইউনূস তো রাজি হয়েছেন দায়িত্ব নিতে। এখন এই সরকারের এর মধ্যে আরো কোনো পলিটিক্স ঘটার কোনো সম্ভাবনা আছে নাকি? এটা নিয়ে আসলে যেহেতু ডক্টর ইউনূস রাজি হয়েছেন, এটা নিয়ে আমি মনে করি না বর্তমান সরকারের আর কালক্ষেপণের কোনো সুযোগ আছে। অতি দ্রুত ওনাকে কিভাবে প্রধান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় সরকার যেটাই বলি, এটার প্রধান হিসেবে দায়িত্ব দেয়া যায়, এবং উনি বা আমাদের এই শিক্ষার্থীরা আর কার কার নাম প্রস্তাব করছেন এর সদস্য হিসেবে, তাদেরকে দ্রুত নিয়োগ দেওয়া উচিত। এটা আমি একটু খুব সংক্ষেপে বললাম। আর এর মধ্যে আর কোনো ষড়যন্ত্রের সুযোগ নেই। অনেকে অনেক কথা বলছেন যে পাল্টা বিপ্লব হতে পারে, প্রতি বিপ্লব হতে পারে, বা সেনাবাহিনীর ভিতর থেকে ক্ষমতার দখলের একটা প্রবণতা হতে পারে। আমি যেটা বলবো, সেনাবাহিনীর যদি ক্ষমতা নেয়ার সক্ষমতা থাকতো, তাহলে এরা প্রথম দিনেই নিয়ে নিত। সেই সময়টা আমরা অতিক্রম করে ফেলেছি। এই যে মাঝে যে 2-3 দিন সময় গিয়েছে না, যে শেখ হাসিনা কি করবে না করবে, বা যে শেখ হাসিনা ডেকে নিয়ে যে সেনাবাহিনীকে বললো ওরা পারছে তুমি পারছো না কেন, ওই সময় আসলে একটা নেগোসিয়েশনস হয়েছে। এবং আমার ধারণা সেনা শাসনের একটা যে সংখ্যা ছিল না তা না, আমরাও কানাঘুষা শুনেছি সেই সময়, যেহেতু তারা পারে নাই। এই মুহূর্তে কিন্তু গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে এই শিক্ষার্থীরা, ছাত্র জনতারা। আমার মনে হয় না এই সময় সেনাবাহিনী কোনো ঝামেলা করার চেষ্টা করবে, এবং সেনার সদস্যদের বড় একটা অংশ কিন্তু জনতার প্রতি সমর্থন আছে। এই যে গণভবনের যে ভ্যান্ডালিজম বা যাই বলি আমরা, গণভবনের যে ঘটনাটা, এটা কিন্তু দুইটা, আমি যে প্রত্যক্ষদর্শীর বিবরণ আমি যেটা শুনেছি, 2টা 25 বা 30-এর দিকে গণভবনের সামনে যে নিরাপত্তার দায়িত্বে 2টা মনে হয় গাড়ি ছিল সেনাবাহিনীর, ওরা হচ্ছে মানুষজনকে এইভাবে এই সাইন দেখিয়ে, চিহ্ন দেখিয়ে, টাটা দিয়ে গণভবনের সামনে থেকে চলে গিয়েছে, মানুষজনের প্রতি সংহতি প্রকাশ করে। এরপরেই কিন্তু হুড়মুড় করে মানুষ গণভবনে ঢুকে গিয়েছে। এই যে সেনাবাহিনী কিন্তু মানুষজনের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে প্রকাশ্যে, এবং গণভবনে যখন মানুষজনের উপস্থিতি ছিল, তখন আসাদ গেট বা ওইদিকে আশেপাশে বিভিন্ন ভবনের উপরে সেনাবাহিনী আগে থেকেই অবস্থান নিয়েছিল। তারা জনগণকে দেখে বিচ্ছিন্ন চিহ্ন দেখিয়েছে। এই যে সেনাবাহিনীর বড় একটা অংশ, আমরা দেখেছি শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলছে, শেখ হাসিনার ছবি নামিয়ে ভেঙে ফেলছে, শেখ মুজিবের ছবি ভেঙে ফেলছে, এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনী তো বেশি। এখন সেনাবাহিনীর কোন অংশ যদি কোনো ঝামেলা করার চেষ্টা করে, আমার কাছে মনে হচ্ছে যে খালেদ মুশাররফের পরিণতি ভোগ করা লাগতে পারে। আমরা যদি আপনার কাছে ছোট করে আরেকটা জিনিস, যে আয়নাগর থেকে যে দুইজনকে মানে উদ্ধার করলো অনেক বছর পরে, তারা কি পরিস্থিতিতে ছিল, এরকম কোনো কিছু জানা গিয়েছে কিনা? ওনারা আসলে বের হওয়ার পরে এখনো প্রকাশ্যে কোনো কথা বলেন নাই, বা ওনাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানি না। তবে যে এটা যেটা ছিল আপনার আয়নাঘর যে ছিল এবং সেখানে যে লোকজন ধরে রাখা হয়েছিল, এটা আমরা অনেকেই কথা বলেছি, আমি কথা বলেছি, ভাস্কর দা বলেছে, এবং পারুল তো সবসময়ই বলে এই বিষয়ে। আমাদেরকে তখন লোকজন কিন্তু রিজেক্ট করার, বাতিল করার চেষ্টা করেছে, আমরা নেগেটিভ, ভুল ভুয়া তথ্য দিচ্ছি, আয়নাঘর বলে কিছু নাই, এই যে যারা সরকার পক্ষীয় লোকজন কথাবার্তা বলে, আজকে তো প্রমাণ হয়ে গেল যে আয়নাঘর আছে। এবং আমার ধারণা আয়নাঘর থেকে অন্যান্য যারা আটক আছেন তাদেরও হয়তো আস্তে আস্তে ছেড়ে দিবে। এখানে একটা সমস্যা হচ্ছে, আয়নাঘরটা যেহেতু সামরিক গোয়েন্দা ডিজিএফ এর তত্ত্বাবধানে ছিল, এটাও এই মুহূর্তে সরকার সেনাবাহিনীর জন্য একটু বিব্রতকর। হুট করে যদি এখন আয়নাঘর থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়, সেনাবাহিনীর উপরে মানুষজনের কি প্রতিক্রিয়া হয়, সেটাও আমার মনে হয় একটু দেখার বিষয়। এই জন্যই হয়তো বা একটু আস্তে আস্তে ছাড়ছে বলে আমি মনে করছি। আর আমি শেষ করছি, প্রশ্ন আছে? হাসিনুর ভাই যখন ইয়ে করেছেন, মুক্তি পেয়েছিলেন, তখন তো আমরা ওনার মুখে পুরো বর্ণনাই শুনেছি আয়নাঘরের। কিন্তু এটা বলার পরেও তো অনেকে বলেছে যে এটা বানানো গল্প, সরকারকে বিব্রত করার জন্য এই যে যারা বিদেশে থাকে ষড়যন্ত্রকারী, তারা গল্প ফেলেছে, নানা ধরনের কথাবার্তাই বলা হয়েছে আমাদের সম্পর্কে, বা যারা আপনার সম্পর্কেও তো বলা হয়েছে, আপনি নিজেও জানেন।
হ্যাঁ, তো এইটা আসলে তো প্রমাণিত হয়ে যাচ্ছে। এগুলো তো আমার কাছে যেটা মনে হচ্ছে, শেখ মুজিবুর রহমান 1974, 71 টু 75 সালে উনি পূর্ব ইউরোপের যে একনায়কত্বের মডেল ছিল সেটা উনি প্রয়োগ করতে চেয়েছিলেন বাকশাল করে, কিন্তু শেষ পর্যন্ত উনি সফল হন নাই। কিন্তু শেখ হাসিনা এই এই দফায় সে পূর্ব ইউরোপের যে আমরা যে রোমানিয়া বা যুগোস্লাভিয়া বা ওই সব দেশগুলো যে একনায়কত্বের মডেল, উনি এটা সফলভাবে প্রয়োগ করেছেন। যে কারণে কিন্তু আমরা এই ভ্যান্ডালিজম যেটা নিয়ে আমাদের বিতর্ক আলাপ হচ্ছে, গণভবনে ঢুকে যাচ্ছে, এটা কিন্তু ওই যে পূর্ব ইউরোপে 90 সালে পতনের পরে হয়েছে। এই বড় বড় মূর্তি টেনে ফেলা, চশেস্কুর বা এর মূর্তি টেনে ফেলা, সেম মডেল একই ধরনের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ওই সময় যে শাসন কাঠামোর প্রয়োগ হয়েছিল, প্রতিবাদ যা হয়েছে এখনো তাই হচ্ছে। এটাই হচ্ছে বলে আমি মনে করি আর কি। তো এই আয়নাঘর কিছু বলবে? না, বিষয়টা হলো যে এইটাই, আয়নাঘর নিয়ে বলতে চান আপনারা দুজন কিছু? আয়নাঘর নিয়ে না করি যে আমার যেটা ভালো লেগেছে, আমি এইমাত্র আপনার সঙ্গে কথা বলতে বলতে দেখলাম এই যে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলের কথা বলেছেন ভাস্কর দা, কিন্তু আমি দেখলাম ওরা শুধু ট্রাফিক কন্ট্রোল না, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় রাস্তা পরিষ্কার করছে, ঝাড়ু দিচ্ছে। যে গত কয়েকদিনে এই যে আন্দোলনে যে রাস্তাঘাটে ভাঙচুর হয়েছে, আগুন পোড়ানো হয়েছে, ময়লা জমা হয়েছে, এরা নিজ দায়িত্বে পরিষ্কার করছে। এটা আসলে দেখে কি বলবো, আমি অসম্ভব আশাবাদী। আমার ধারণা বাংলাদেশ পথ হারাবে না যতদিন এরা সক্রিয় থাকবে। আর আমি একটা খবর দিতে চাই, ওই যে যারা আপনার যাদেরকে সন্দেহ করা হচ্ছিল যে ক্ষমতা মার্শাল ল দিয়ে নিয়ে নিতে চায়, যে সেনাবাহিনীর যে অফিসার, একজনের নাম আসছিল আপনার মেজর জেনারেল জিয়াউল হাসান। বারবার আসতেছিল, 5জনের মধ্যে সেগুলো লিড করতেছিল বলা হয় তাকে। তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আধা ঘন্টা আগে। তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? কোনো সম্ভাবনাই নাই মানে তার ওই যে দ্বৈত নাগরিকত্বের একটা বিষয় আছে, সে আয়নাঘরের দায়িত্বে ছিল। মেজর জেনারেল জিয়াউল হাসান হলো আয়নাঘরের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন, সে যখন ডিজিএফআই ছিল আর কি। এই যে বিভিন্ন লোকজনের কল ট্র্যাপ করা, তারপর তাদেরকে মানে এই প্রণেতা, আয়নাঘরের পুরো ডিজাইন প্রণেতাদের মধ্যে সে একজন। সে তো মাঝখানে ওই অ্যান্টিগুয়া বারবুদার কিনছে, নাগরিকত্ব নিছে, ওইখানে সেকেন্ড হোম বানাইছে আর কি। ওখানে ওই যে ইনভেস্টমেন্ট কইরা আপনার নাগরিকত্ব নেয়ার যে কয়টা দেশ আছে তার মধ্যে অ্যান্টিগুয়া বারবুদা একটা, মালয়েশিয়া একটা, মানে আমাদের আওয়ামী লীগ নেতারা দুবাই মালয়েশিয়া এগুলি যেভাবে বানাইছে আর কি ইনভেস্টমেন্ট কইরা, এই বানাইছিল অ্যান্টিগুয়া বারবুদা। এখন সামরিক বাহিনীতে আবার নিয়ম নাই, আপনার দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেউ থাকতে পারবে না।